নমস্কার। ঠিক রাত ৮টা মানে নিউজ 18 বাংলায় সময় দুয়ারে রিপোর্টারের। আর দুয়ারে রিপোর্টারে আমাদের প্রতিনিধিরা থাকবে বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন জেলার খবর এই 1 ঘন্টা ৮টা থেকে 9টা দেব আপনাদের সঙ্গে। আজ রয়েছে আমি তমশ্রী। শুরুতেই উত্তরের দিকে নজর রাখতেই হবে দার্জিলিং এ। সেখানে সদর হাসপাতালে রক্তারক্তি, সহকারী সুপারকে খুকরির কোপ। দার্জিলিং এ রক্তারক্তি সদর হাসপাতালে, সেখানে সহকারী সুপারকে খুকরির কোপ। ওয়ার্ড মাস্টারকেও মারধরের অভিযোগ এমনটাই জানা যাচ্ছে। দার্জিলিং সদর হাসপাতালে রক্তারক্তি। সরাসরি চলে যাব, পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, এই যে রক্তারক্তি, সহকারী সুপারকে খুকরির কোপ, ওয়ার্ড মাস্টারকে মারধরের অভিযোগ, কার বিরুদ্ধে এই মারধরের অভিযোগ আর কেনই বা মারধর করা হলো? এখন এক চুক্তিভিত্তিক এক অস্থায়ী স্বাস্থ্যকর্মী সম্পূর্ণ রায়, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ। কি অভিযোগ? যে গত সপ্তাহে কিন্তু এই সম্পূর্ণ রায় যে রেকর্ড রুমে কর্মরত ছিল তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আসে এবং সুপার একটু বদলির নির্দেশিকা জারি করে। সেই মতো এই সম্পূর্ণ রায়কে রেকর্ড রুম থেকে বদলি করানো হয় টিকিট কাউন্টার রুমে। কেন টিকিট কাউন্টার রুমে বদলি করা হয়েছে এই নিয়েই কিন্তু সে ক্ষুব্ধ এবং তারপর থেকেই মদ্যপ অবস্থায় হাসপাতালে হেসে রীতিমতো কিন্তু হুলস্থুলি কাণ্ড বাঁধিয়ে চলছে গত 2 দিন ধরে। এই দিন আগেই হাসপাতালে ওয়ার্ড মাস্টারকে মারধর করে। আজ যখন আবারও সকালে হাসপাতালে আসে সে এবং সুপারকে খোঁজ করে, সুপারকে না পেয়ে তখন সহকারী সুপার 3 তলায় তিনি রাউন্ডে ছিলেন, রোগী দেখছিলেন। সেই সময় সেই 3 তলায় উঠে সহকারী সুপারকে সরাসরি কোমর থেকে খুকরি বের করে মাথার মধ্যে আঘাত করে এবং রক্ত ঝরতে থাকে, বেশ কয়েকটি শিরায়ও পড়েছে। তাকে তৎক্ষণাৎ নিচে গ্রাউন্ড ফ্লোরে তাকে ভর্তি করানো হয় এবং তার অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। একের পর এক ঘটনা দিন দুয়েক আগে একইভাবে ওয়ার্ড মাস্টার প্রতি আক্রমণ করে। কেন তাকে বদলি করানো হলো, এটাই হলো তার এরই জবাব কিন্তু তার এই হামলার ঘটনা। স্বাভাবিকভাবে কিন্তু গোটা হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যান্য স্বাস্থ্যকর্মী তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন। এমনকি যে সহকারী সুপার উজ্জ্বল দে তিনিও কিন্তু যথেষ্ট ভীত সন্ত্রস্ত। অন্তত তার সঙ্গে কথা বলে যেটুকু বোঝা গেল যে তিনিও কিন্তু যথেষ্ট ভীত সন্ত্রস্ত। কেন বারবারই হামলা হচ্ছে এবং তৎক্ষণাৎ খবর পায় জিটিএ এবং জিটিএ স্বাস্থ্য বিভাগের যে সভাসদ তিনি রাজেশ চৌহান, তিনি চলে আসেন। কেননা জিটিএ থেকে এই চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের কিন্তু হাসপাতালে। ধন্যবাদ পার্থ। उसका खिलाफ बहुत दिन से बहुत कुछ एलिगेशन था, तो सुपर ने इसलिए उसको फ्राइडे 20th को एक ऑर्डर निकाला जो उसको इमरजेंसी टिकट काउंटर का नोडल बनाने के लिए। जैसे वो ड्रिंक करके आकर पूरा ऑफिस में हल्ला कर रहा था। सडनली एक खुकरी ना क्या बोलता है ना इधर का जो है वो निकाल के मेरा कपाल में मार दिया। बोला आप ऑर्डर बनाया ना, यही सब बोल के वो पूरा मार दिया। पुलिस उसको ले गया, आईसी साहब भी आया था। দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত বিডিএ চেয়ারপারসন। 2017 একটা খুনের ঘটনা, সেখানে বিডিএ চেয়ারপারসনকে দোষী সাব্যস্ত করলো কাকলি তাগুপ্ত এবং কাকলি সহ 13 জনকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। কাল সাজা ঘোষণা। সরাসরি চলে যাব, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, যেটা জানতে চাইবো তোমার কাছে যে সর্বোচ্চ সাজা কি হতে পারে? দেখো, এই যে ঘটনা, অর্থাৎ 2017 সালের 5ই সেপ্টেম্বর দেবু পাল নামে এক ব্যক্তির ওপর হামলা হয়, তার ওপর লাঠি বাঁশ টাঙিয়ে নিয়ে আক্রমণ করা হয় এবং এই যে সাজা দোষী সাব্যস্ত করা হয়েছে, এক হচ্ছে যে ধারালো অস্ত্র দিয়ে মার এবং খুনের চেষ্টা, এবং এই ঘটনায় সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড হতে পারে, এমনটাই আদালত সূত্রে আমরা জানতে পারছি। বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারপারসন কাকলি তাগুপ্ত সহ 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, 2 জনকে বেকসুর খালাস করা হয়েছে। এখন কাল কি রায় হয় সেটার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। বেশ শরদিন্দু, নজর থাকবে আমাদেরও। ফেব্রুয়ারিতে সরস্বতী পুজোর ঝামেলা, সেই ঝামেলায় এবার কৃষ্ণনগরে গ্রেফতার করা হলো কাউন্সিলরের স্বামীকে। কৃষ্ণনগরে গ্রেফতার কাউন্সিলরের স্বামী। এবং আপনাদের জানিয়ে রাখি যে ফেব্রুয়ারিতে সরস্বতী পুজোর বিসর্জনে গন্ডগোল, সেই গন্ডগোলে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হলো কৃষ্ণনগরে কাউন্সিলরের স্বামীকে। সরাসরি চলে যাব, সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, গ্রেফতার করা হলো কাউন্সিলরের স্বামীকে, কিন্তু এতদিন পরে কেন? দেখো, ঘটনাটা ঘটে সরস্বতী পুজোর বিসর্জনের সময়। এই তৃণমূলের যে কাউন্সিলরের স্বামী
তার বিরুদ্ধে অভিযোগ তিনি দলবল নিয়ে একটি পুজো কমিটির সদস্যদের হামলা চালান এবং মারধর করেন, ব্যক্তিদের মাথা ফাটে। এরপরে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়, 4 জনকে সেই সময় গ্রেপ্তার করা হয়। কিন্তু ঘটনার পর থেকে এই ব্যক্তি কিন্তু পলাতক ছিলেন, পুলিশের নাগালে তিনি না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আজকে পুলিশ খবর পায় গোপন সূত্রে যে তিনি ঘূর্ণি বাজার এলাকায় ঘোরাঘুরি করছেন, এবং সেই খবর পাওয়া মাত্র পুলিশ সেখানে পৌঁছয় এবং তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তী তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে এবং তাকে 14 দিনে কিন্তু পুলিশ জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং এখন তিনি জেলে আছেন। তবে এই ঘটনায় এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হলো এবং ঘটনার সময় থেকে কিন্তু যারা পলাতক ছিল তাদের কাছে পুলিশ খোঁজ চালাচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় বেশ কয়েকজন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বা পরবর্তীতে তাদের গ্রেপ্তার করানো হবে বলে জানানো গিয়েছে পুলিশের পক্ষ থেকে। বেশ সমীর, খড়গপুরের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইতু গোপ, তিনি আবাসের বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়েছেন, বাড়ি তৈরি করছেন, কিন্তু সে বাড়ি তৈরি করতে গেলে তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন ইতু গোপ। আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা পেয়েছেন ইতু গোপ, সেই ইতু গোপ তিনি বাড়ি তৈরিও করেছেন, কিছুটা তার বাড়ি তৈরি হয়ে গেছে, যে ছবি আপনারা দেখছেন, কিন্তু সেই বাড়ি তৈরিতে 1 লক্ষ টাকা দাবি করা হয়েছে। কি অভিযোগ করছেন ইতু গোপ শোনাবো প্রথমে। कितना पैसा मांगा आपसे? हमसे 1 लाख रुपया मांग किया है। घूस मांगा है? हाँ। कौन मांगा पैसा आपसे? पैसा हमको मांगा काउंसलर का पति और उसका कॉन्ट्रैक्टर जो है, उन्हीं लोग का दिया हुआ कॉन्ट्रैक्टर। काउंसलर का नाम है जयंती सिंह। उसका पति का नाम क्या है जो पैसा मांगा? वो डायरेक्ट आके पैसा मांगा था? हाँ। पौरसभा का नियम से जो पैसा दूसरा देना था वो सब दे दिए थे? हाँ, वो 25,000 दिए थे भैया। हाँ, SDO का पास हम कम्प्लेन किए हैं, उसके बाद हम चेयरमैन का पास भी गए थे। সরাসরি চলে যাব, শঙ্কর রায় রয়েছে আমার সঙ্গে, শঙ্করের সঙ্গে কথা বলবো। শঙ্কর, যে বিষয়টা জানতে চাইবো, আমরা অভিযোগ শুনলাম ইতু গোপের, প্রধানমন্ত্রী আবাস যোজনা তিনি বাড়ি পেয়েছেন, বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু তার থেকে 1 লক্ষ টাকা দাবি করা হচ্ছে। কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছেন, অভিযোগের সত্যতা কতটা, কাউন্সিলরের স্বামীর কি বক্তব্য? দেখো, তোমাকে জানিয়ে রাখি, খড়গপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ড এলাকা, আর এই এলাকাতে হাউস ফর অলের যে টাকা, সেই টাকা প্রায় যে কাজ সেটা অর্ধেক করে রেখে দিয়েছে। এরপরেই সেই যে গ্রাহক উপভোক্তা ইতু গোপ, তার কাছে বলা যায় যে 1 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের জয়ন্তী সিং তার স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ, যদিও ইতু সিং এর যে অভিযোগ যে এই বাড়ি তৈরি করে দেওয়ার জন্য এবং তাড়াতাড়ি বানিয়ে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা তাকে তৃণমূল পার্টি অফিসে চাওয়া হয়েছে। যদিও জয়ন্তী সিং তিনি জানিয়েছেন যে একেবারে মিথ্যে অভিযোগ, দলের কিছু একাংশ নেতারা তার স্বামীর বিরুদ্ধে চক্রান্ত করছে। সেই মহিলাকে বলা হয়েছিল পিছনের কাজ আগে করে দেওয়া হবে, যেহেতু যে জিনিসপত্র রাখা হবে সামনে, পিছনের কাজ তাতে বাধা হতে পারে, সেই ক্ষেত্রে পিছনের কাজ হয়ে তারপরে সামনের কাজ হবে। তার আগেই তিনি এই যে অভিযোগটা করেছেন মহকুমা শাসক এবং খড়গপুর পুরসভাতে, তা নিয়ে তিনি রীতিমতন জানিয়েছেন যে মিথ্যে অভিযোগ করছে। এইদিকে ইতু গোপ পরিষ্কারভাবে জানিয়েছেন যে তৃণমূল কাউন্সিলর তার স্বামী তাকে বাড়ি তৈরি করে দেওয়ার নাম করে 1 লক্ষ টাকা তোলা চেয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগে একেবারে সরগরম খড়গপুর পুরসভা। কাউন্সিলরের হাজবেন্ডকে ডাকলাম, ডেকে বললাম কেন ঘরটা বন্ধ রয়েছে, কি কারণ, তুমি কি 1 লাখ টাকা চেয়েছিলে? বলছে আমি কোনো চাইনি, উনি পিলার দিয়ে ঘর করবে বলেছেন, তখন বলেছিলেন যে 1 লক্ষ টাকা লাগবে, নাহলে হবে না। আমাদের নিয়মে ঘর করলে ওরকম আমাদের ফুল লিন্টন বা হাফ লিন্টন কিছুই নেই। 1 সপ্তাহ পরে আমি দেখবো, আমি যাবো, গিয়ে দেখবো তুমি কাজটা শুরু করেছো কিনা। দুয়ারে রিপোর্টার এবার চলে যাব নদিয়া জেলায়, সেখানে পায়রাডাঙ্গায় পোস্টার তরজা, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পোস্টার, দুর্নীতির অভিযোগে পোস্টার পড়েছে চারিদিকে, যে ছবি আপনারা দেখছেন, আর পোস্টারের নিচে লেখা রয়েছে মা মাটি মানুষ জিন্দাবাদ, কিন্তু পোস্টার পড়েছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, আর যেখানে দুর্নীতির অভিযোগে পোস্টার। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রঞ্জিত রয়েছে, কথা বলবো রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, পোস্টারে ঠিক কি উল্লেখ করা হয়েছে এবং ঠিক কি অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে?
দেখো, এই পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগটা বেশ কয়েক মাস আগ থেকে শুরু হয়েছে। কারণ 7 লক্ষ টাকার জমি 37 লক্ষ টাকায় কেনা হয়েছে পঞ্চায়েতের তহবিল থেকে। এই নিয়ে কিন্তু জানুয়ারি মাসে আমরা কিন্তু তুলে ধরেছিলাম সেই সংবাদ। এবং তোমার জানি না কি যে শ্মশান তৈরির জন্য যে জমি কেনা হয়েছিল তার সরকারি মূল্য দাঁড়ায় 7 লক্ষ টাকা। সেই তার পরিবর্তে 37 লক্ষ টাকা দিয়ে সেই জমি কেনা হয়েছিল, জানিয়ে বিতর্ক জানা বেঁধেছিল। অন্যদিকে যার থেকে জমি কেনা হয়েছিল তিনি রানাঘাট 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কংগ্রেসের টিকিটে জেতা কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত সদস্য বিজেন্দু বিশ্বাসের কাছ থেকে। এবং যে পোস্টার সকাল থেকে বিতর্ক ছড়িয়েছে ফাল্গুনী বিশ্বাস যিনি পায়রাডাঙ্গা পঞ্চায়েতের প্রধান তার নামে এবং বিজেন্দু বিশ্বাস কংগ্রেসের নেতার নামে, দুজনের নামে কিন্তু পোস্টারে কিন্তু 6 লাভ। এবং যে জমি কেনা হয়েছিল সেই জমির মধ্যে পোস্টার কিন্তু লাগানো হয়েছে এবং পোস্টার একদম লেখা রয়েছে যে 7 লক্ষ টাকার জমি 37 লক্ষ টাকা কেন কেনা হলো, পঞ্চায়েত প্রধান শাস্তিতে একাধিক বিষয় নিয়ে কিন্তু পোস্টার লেখা রয়েছে। এবং যা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। যদিও কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য তার যেটা দাবি যেটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার এবং তৃণমূল প্রধান যেটা দাবি করছে যে তিনি জানেনই না। তবে যেই জমি নিয়ে বিতর্ক, যেই জমি কেনা নিয়ে বিতর্ক হয়েছে তা নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসন তদন্ত শুরু করেছে, ক্ষতি দেখছে পদ্ধতিগত ভুল না অন্যভাবে কোনো ভুল করা হয়েছে। যদিও তৃণমূল পক্ষ থেকে সমস্ত বিষয়টি ক্ষতি দেখা হবে বলে জানিয়েছে। তবে পোস্টার ঘিরে কিন্তু সকাল থেকেই তরজা শুরু হয়েছে, রাজনৈতিকভাবে কিন্তু তরজা শুরু হয়েছে পায়রাডাঙ্গা জুড়ে। বেশ রঞ্জিত, উন্নয়নের স্বার্থ, পঞ্চায়েতের সম্মানের স্বার্থের কথা বলে আমার কাছ থেকে রাজি করেছে একজন নাগরিক হিসেবে। উন্নয়ন তো আমিও চাই, সেই স্বার্থেই আমি বিক্রি করতে সম্মত হয়েছিলাম। আমি বিক্রি করতে চাইনি, আমাকে অনুরোধ করেই নেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে আমার বিরুদ্ধে এইসব কথা বলার কোনো অর্থহীন। এটা ক্ষমতা দখলের লড়াই, তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার। আর ভাগ বাট্টার ব্যাপার থাকলেও থাকতে পারে ভবিষ্যতের চিন্তা করে। এইটা কে বা কারা পোস্টার ফেলেছে এটা আমার জানা নেই, বা এটা দলের কোনো ব্যাপার না। এখন হচ্ছে বিচ্ছিন্নভাবে 26-এর নির্বাচনকে আমাদের তো পাখির চোখ, এখন বিচ্ছিন্নভাবে সেটাকে খাটো করবার, ছোট করবার একটা চক্রান্ত শুরু হয়েছে বোঝা যাচ্ছে। যেটা যে আমরা নিয়ম মেনেই করেছি, তা সত্ত্বেও যদি পদ্ধতিগত কোনো ভুল হয়ে থাকে সেটা সম্পূর্ণ আমাদের না জানার কারণেই হয়েছে। তবে আমি একটা কথাই বলছি যে এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি যা তদন্ত কমিটি তৈরি করা হয়েছে জেলার তরফ থেকে, ইতিমধ্যে তারা আমাদের পঞ্চায়েতে এসেছিলেন। তারা আমাদের তরফ থেকে যা যা রিপোর্ট দেওয়ার আমরা পেশ করেছি এবং ওই জিনিসটি তাদের হাতেই রয়েছে। দুয়ারে রিপোর্টারে আবারও উত্তরের দিকে নজর রাখতে হবে, কারণ শিলিগুড়িতে রেগুলেটেড মার্কেট ঘিরে গন্ডগোল, সেখানে শ্রমিক নিয়োগ ঘিরে বিবাদ চরমে, সেখানে ব্যবসায়ীদের মারধরের অভিযোগ রয়েছে। সরাসরি চলে যাব, পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, শ্রমিক নিয়োগ ঘিরে বিবাদ কেন? এই যে ব্যবসায়ীদের মারধরের অভিযোগ উঠছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, তাদের কি বক্তব্য? শ্রমিক নিয়োগ নিয়ে কিন্তু তৃণমূলের দুটি গোষ্ঠীর দ্বন্দ্ব একদম প্রকাশ্যে চলে এসেছে। আইএনটিটিউসির যে জেলা সভাপতি নির্জল দে, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলে গতকাল প্রধাননগর থানায় বিক্ষোভ দেখান শিলিগুড়ি পৌরসভার 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ দিলীপ বর্মন, এবং তিনি আইসির অপসারণ পর্যন্ত দাবি করেন গতকাল। এবং আজ দেখা যায় যে নির্জল দের অনুগামীরা তারা প্রধাননগর থানায় গিয়ে পাল্টা এই দিলীপ বর্মনকে গ্রেপ্তারের দাবি তুলে, এবং যে শ্রমিক নিয়োগ মূলত যেটা যে শ্রমিক নিয়োগ নিয়েই কিন্তু এই গোলমালের এই দ্বন্দ্বের সূত্রপাত। যে এক পক্ষের দিলীপ বর্মনের অভিযোগ যে নির্জলদের লাখ লাখ টাকার বিনিময়ে বাইরের থেকে শ্রমিক এনে এই রেগুলেটরি মার্কেটে ঢোকাচ্ছে, পাল্টা একই অভিযোগ কিন্তু নির্জলদের অনুগামীরাও তারাও কিন্তু করেছে। তাদের যেটা অভিযোগ নির্জলদের অনুগামীদের, যে দিলীপ বর্মন কাউন্সিলর তিনি শ্রমিক নেতা নন, তিনি কেন পুরসভার কাজ বাইরে রেখে এই রেগুলেটরি মার্কেটে আসছে। এই নিয়ে দুই পক্ষের গোটা বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্ব গোটা বিষয়টি খতিয়ে দেখছে, এবং এই দিলীপ বর্মনের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই ব্যবসায়ীকে মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগে উত্তেজনা রয়েছে শিলিগুড়িতে। বেশ পার্থ, দুয়ারে রিপোর্টার এবার আপনাদের দেখাবো বাঁকুড়ায় তৃণমূল কর্মীর দাদাগিরি। জয়পুর থানা এলাকায় বালি
সেখানে বালিতে তোলাবাজি এবং বালির গাড়িতে টাকা না দিলে তোলাবাজির অভিযোগ এবং সেখানে টাকা না দিলে গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ওই তৃণমূল কর্মী সহ 7 জনকে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো তার সঙ্গে। দেবব্রত রয়েছে। দেবব্রত, যেটা জানতে চাইবো যে এটা তো একদিনের ঘটনা নয়, কতদিন ধরে এই কারবার চলছিল, এই দাদাগিরি চলছিল, আর তৃণমূল কর্মী কার মদতে এত দুঃসাহস দেখানোর সে সাহস পেল? একদমই, দেখো জয়পুরের পাশ দিয়ে বয়ে গেছে তারকেশ্বর নদী, এখানেই বালিঘাট রয়েছে। সেখান থেকে গতকাল রাতে যখন একাধিক বালি বোঝাই লরি এলাকা দিয়ে প্রবেশ করছে, ঠিক তখনই ওই স্থানীয় যে তৃণমূল কর্মী রয়েছে তার সাড্রেকদের নিয়ে বালি গাড়িগুলিকে পরপর আটক করে। এরপরেই তার ডিমান্ড ছিল যে 10 লক্ষ টাকা দিতে হবে এবং 3টি ক্লাব তৈরি করে দিতে হবে। এতে রাজি হয়নি চালকরা, যে কারণে চালকদের যেমনটা অভিযোগ উঠছে তাদের মারধর করা হয়, পাশাপাশি টাকা না দিলে তাদের গাড়ি জ্বালিয়ে দেওয়ার এমনটাই হুমকি করে। এই হুমকি দেওয়ার পরেই কিন্তু বালিখাদানের যে ম্যানেজার আছে তিনি জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে যে অভিযুক্ত কর্মী রয়েছে তাকে সহ 7 জনকে গ্রেপ্তার করে। অন্য যারা ছিল তারা কিন্তু পালিয়ে গেছে। তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তুললে তাদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। যেমনটা জানতে পারা যাচ্ছে এলাকায় প্রভাবশালী, যে কারণেই তিনি এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছিল। অবশেষে পুলিশের জালে এই তৃণমূল কর্মী সহ 7 জন। এবার দেখাবো দিনহাটায়, সেখানে সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের দৌরাত্ম্য। দিনহাটায় সেখানে বাংলাদেশি দুষ্কৃতীদের দৌরাত্ম্য এবং গারলঝোড়া গ্রামে ফসল চুরি, সেচের পাম্প সেটও চুরি দুষ্কৃতীদের। সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, ঠিক কি হয়েছিল এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের দৌরাত্ম্য, দিনহাটার গারলঝোড়া গ্রামে ফসল চুরি, সেচের পাম্প সেটও চুরির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট উদয়ন গুহর। সমস্যা সমাধানে পুলিশ বিএসএফ বৈঠক। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, ঠিক কি হয়েছিল? হ্যাঁ, দেখো দিনহাটা 2 ব্লকের এই যে সীমান্ত গ্রাম ছোট গারলঝোড়া নোটাফেলা এলাকা, সেই এলাকায় কাঁটাতারের ওপরে যে কৃষকরা চাষ করতে গিয়েছিল, সেখান থেকে কৃষকদের যে মাটির জমিতে আলু তোলা ছিল সেই আলু তুলে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায় বাংলাদেশের দুষ্কৃতীরা। ওখানে একটা পাম্পসেট ছিল, সেই পাম্পসেট চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে নোটাফেলা এলাকায়। যদিও এই গোটা বিষয়টি নিয়ে বিএসএফ এর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এরপরই এদিন বিকেলে প্রশাসনের কর্তারা সেখানে যান এবং সেই বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং পাশাপাশি যে কৃষকরা ভুক্তভোগী তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। বেশ শুভঙ্কর। ব্রেকে যাওয়ার আগে আপনাদের জানিয়েছিলাম যে দেহ নিয়ে দালাল চক্র কোথায়, দেখাবো বিরতির পর। এবার দেখাবো মালদার সেই সদুল্লাপুরের মহাশ্মশান, যেখানে দাহ করতে এক্সট্রা টাকা চাওয়ার অভিযোগ রয়েছে। প্রথমে অভিযোগটা শোনাবো আপনাদের। আমাকে 999 টাকা রসিদ দিল, কিন্তু 1280 টাকা নিল কেন? আরো বাড়তি আপনার গিয়ে ডোমের কাছে নাম লিখাতে ওখানে 100 টাকা নিল, আবার রসিদ দিল 100 টাকার, আর আপনার গিয়ে এখানে যেটা দিল যে ডোমের ঘাট পার করার জন্য ওটা দিল 200 টাকা, 210 টাকা। কত টাকা বাড়তি দিচ্ছেন? মোটামুটি 700-800 টাকা বেশি নিচ্ছে। সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, আমরা অভিযোগ শুনলাম এবং 999 টাকার যে স্লিপ দেওয়া হচ্ছে সেখানে নেওয়া হচ্ছে 1200-1300 টাকা, 700-800 টাকা বেশি নেওয়া হচ্ছে। কেন? কারা নিচ্ছে এই টাকা? একদমই, দেখো অত্যন্ত গুরুতর অভিযোগ। দেখো মোড়েও শান্তি নেই, কারণ যখন সৎকারে নিয়ে যাওয়া হচ্ছে দেহ, সেই সময় মালদা জেলা পরিষদ পরিচালিত সদুল্লাপুর মহাশ্মশান, সেখানে 999 টাকা সরকারি রেট, অথচ যেটা অভিযোগ মৃতের পরিবারের লোকজনের যে এখানে অন্তত 600-700 টাকা করে বেশি দিতে হচ্ছে, কখনো বকশিস আকারে, কখনো যারা এই কাজ করছেন সেই চুল্লির অপারেটরদের
টাকা দিতে হচ্ছে, কখনো যারা ওখানে সুইপারের কাজ করেন সাফাই কর্মী তাদেরকে টাকা দিতে হচ্ছে, নানা অজুহাতে টাকা আদায় করতে অর্থাৎ নানা অজুহাতে সেবক দিনের পর দিন এভাবেই যারা দেহ সৎকার করতে আসতেন তাদের থেকে এভাবেই 700-800 টাকা করে এক্সট্রা নেওয়া হতো। যে অভিযোগ করেছে, হ্যাঁ এটা মিথ্যা অভিযোগ করেছে, তো 1000 টাকা হচ্ছে পাকা একদম, হ্যাঁ, আর 80 টাকা হচ্ছে বাসের মাচার, আর বকশিস ওই কেউ 200 টাকা দিল। তো বললাম জুলুমবাজি করে আদায় করা হয়, আমাদের কেউ বলতে পারবে না যে আমরা জুলুমবাজি করে কারো কাছ থেকে পয়সা নিয়েছি। জাল সার্টিফিকেট, আর সেই জাল সার্টিফিকেটে একের পর এক গ্রেফতার। আবারও একজনকে গ্রেফতার করা হলো। গোবরডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়েছে শুভঙ্কর মজুমদারকে। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই শুভঙ্করের খোঁজ পুলিশ কিভাবে পেল, আর শুভঙ্কর এই জাল সার্টিফিকেটে তার ভূমিকা কি ছিল? দেখো, শুভঙ্করের আগেও কিন্তু একাধিকবার গ্রেপ্তার হয়েছে হাবড়া, অশোকনগর, বিভিন্ন থানায় কিন্তু এই শুভঙ্কর মজুমদার গ্রেপ্তার হয়েছে। মূলত জাল সার্টিফিকেট তৈরি করে দেওয়ার জন্যই তিনি এর আগেও গ্রেপ্তার হয়েছে। মূলত এই বেলডাঙ্গা অর্থাৎ মসলন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলডাঙ্গা, যেখানে জীবিত কাকাকে মৃত দেখিয়ে সেখান থেকে তার অডিশন সার্টিফিকেট বার করে সে তার জমি হাতানোর অভিযোগ। ইতিমধ্যেই তার মেয়ে মুম্বাই থেকে এই পঞ্চায়েত প্রধানের কাছে একটি মেল আইডি করে, তখনই তারা তদন্তে নামে। তারপরে দেখা যায় যে এই ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে তিনি জমি হাতানোর চেষ্টা করেছিল সেটি পুরোটাই ভুয়ো, এবং তারপরে তিনি গোবরডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে পঞ্চায়েত প্রধান। অর্থাৎ পঞ্চায়েত প্রধানের অভিযোগের ভিত্তিতেই কিন্তু গ্রেপ্তার হয় সমীরণ দাস, এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়ার পরেই কোথায় সেই অরিজিনাল সার্টিফিকেট বা জাল নথি কোথায় রয়েছে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে একটি মাটির তলায় সেগুলো রাখা হয়েছিল, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে কে এই কাজ করিয়েছে, কে এই ভুয়ো সার্টিফিকেট তৈরি করে দিয়েছে, তারপরেই নাম উঠে আসে শুভঙ্কর মজুমদার। এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়েছে। মূলত তার একটি ক্যাফে রয়েছে, সেখান থেকেই জাল ভোটার কার্ড, আধার কার্ড সহ এই ধরনের নথি তৈরি করে, এবং সেখান থেকে তাকেও ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই তাকেও পুলিশ হেফাজতে নেওয়ার জন্য 5 দিন পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে, এবং তাকে আর কোথায় কোথায় এই ধরনের ভুয়ো কার্ড তৈরি করে সেগুলো জানার চেষ্টা করছে গোবরডাঙ্গা থানা পুলিশ। এবার দেখাবো সরকারি নম্বর প্লেট লাগানো গাড়িতে চেপেই ডাকাতির চেষ্টা। ইতিমধ্যে পুলিশের জালে 5 জন ইতিমধ্যে গ্রেপ্তার করা। এই সেই গাড়ি যেখানে সরকারি নম্বর প্লেট লাগানো, সেই গাড়িতে চেপে ডাকাতির চেষ্টা। পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ডাকাতি। ভিন রাজ্যের 2 দুষ্কৃতী সহ 5 ডাকাতকে গ্রেফতার করা হয়েছে পাঁশকুড়ার মেছক গ্রাম থেকে। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, কিভাবে পুলিশের জালে এই 5 ডাকাত এবং এই 5 ডাকাতের সম্বন্ধে কি জানা যাচ্ছে, তথ্য রয়েছে পুলিশের কাছে? অবশ্যই দেখো, গোপন সূত্র মারফত পুলিশ জানতে পেরেছিল, এবং তারপরে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং পাঁশকুড়া পুলিশ একেবারে বলা যায় ওঁত পেতেছিলেন। এবং তারা কোথায় ওঁত পেতেছিলেন? পাঁশকুড়ার মেছক গ্রাম এলাকায়। সেখানেই দেখা যায় এই রকম একটি কাণ্ড, যেখানে কিনা ডাকাতি করতে এসেছিলেন দুষ্কৃতীরা। ভিন রাজ্যের 2 জন এবং পুরুলিয়ার 2 জন এবং উত্তর 24 পরগনার 1 জন, মোট 5 জন ধরা পড়েছে। কিন্তু পুলিশের কাছে খবর আছে আরও কয়েকজনের গ্যাং, তারা কিন্তু ছিল ঘাটাল থেকে পাঁশকুড়া, তমলুক, বিভিন্ন জায়গার সোনা দোকান সহ বড় বড় দোকানে তাদের ডাকাতি করার কথা ছিল। এবং সেই বিষয়টি কিন্তু গোপন সূত্রে জানার পর ওঁত পেতে থাকা পাঁশকুড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে 5 জনকে, তমলুক আদালতে তুলেছে। কিন্তু যে খবর সামনে আসছে তমশ্রী, যে ছবি দেখাচ্ছি, সেখানে দেখা যাবে সরকারি গাড়ির যেসব নাম্বার প্লেট হয় সেই লেখা, সামনে থাকা সাংকেতিক চিহ্ন, সেসবকে ব্যবহার করেছে গাড়িতে। এবং গাড়িতে ব্যবহার করে একেবারে বলা যায় যে সহজে পুলিশ বা যাতে না সাধারণ মানুষ বুঝতে পারে, তারা কিন্তু অ্যাক্সেস নিয়েছে এবং সেখানে ঘটনাস্থলে পৌঁছেছে। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি মানে তাদের ডাকাতি বা তাদের উদ্দেশ্য সাধন তারা করতে পারেনি, এবং পুলিশ তাদের আগেই গ্রেপ্তার করেছে। আরও খতিয়ে দেখছে তমশ্রী যে আরও কেউ এর সঙ্গে কোন টিম কারা যুক্ত রয়েছে, সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ সুজিত। বেআইনি নির্মাণ, আর সেই বেআইনি নির্মাণে বুলডোজার। আসানসোলে নির্মাণ ভাঙলো পুরসভা, কারণ সেখানে পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণ তৈরি করা হচ্ছিল। সরাসরি চলে যাব, দীপক শর্মা রয়েছে আমার সঙ্গে। দীপক আরো বিস্তারিত বলবে। দীপক, দেখো, আসানসোলের পলাশডিহা জ্যোতিনগরের পাশে জাতীয় সড়কের একেবারে জাতীয় সড়ক সংলগ্ন
একটি বিশাল পুকুরকে ভরাট করে পরে সেইখানে বাড়ি নির্মাণের কাজ চলছিল এবং এই অভিযোগ যখন স্থানীয়রা আসানসোল পৌর নিগম এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে জানায়, তড়িঘড়ি সেই ঘটনাস্থলে যায় এবং দেখে যে গ্রামবাসীদের করা অভিযোগ সত্যতা রয়েছে, কারণ সেইখানে অর্ধেক পুকুর এখনো বর্তমানে রয়েছে। এরপরে কিন্তু পৌরসভার পক্ষ থেকে একেবারে বুলডোজার এনে পরে সেই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে এবং এই জমিকে কে কিনেছে এবং কারা এই নির্মাণ করছিল তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে আসানসোল পৌরসভা। কারণ শহরের মাঝে এই ধরনের পুকুর ভরাট করে পরে অবৈধভাবে বাড়ি নির্মাণ করা হচ্ছিল, যা একেবারে বরদাস্ত করবে না আসানসোল পৌরসভা। তাতেই কিন্তু এবারে বাড়ি মালিক বা জমি মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে আসানসোল পৌরসভা। বেশ यहाँ पे ये पोखर है, पोखर के ऊपर बाउंड्री किया हुआ था, सरकार की तरफ से गाड़ी आया है, नोटिस पहले दिया गया था, बस ये बाउंड्री टूट रहा है। सरकार चाहती है कि पोखर है इसके वजह से ये तोड़ा जा रहा है, तो फिर सरकार इसको पूरा पोखर बना के दे। ऐसा नहीं कि खाली तोड़ के गरीब का घर बिल्डिंग गिरा दे उसके बाद चला जाए फिर वैसी रह जाए, ऐसा नहीं होना चाहिए, तालाब बनना चाहिए। এখানে একটা আগে একটা পুকুর ছিল, পুকুরটাকে বোঝাই করে এখানে প্লটিং করছে, বিভিন্ন লোকে এখানে বন্ধ করছে এটাকে, সেটাকে আমরা এখান থেকে কর্পোরেশন থেকে আমাদের পাঠিয়েছে, এটাকে আবার রেস্টোরেশন করে অরিজিনাল জায়গায় আমরা নিয়ে যাবো। এটাকে আজকে আমরা ভেঙে দিয়ে এটাকে পুরাপুরি আমরা করছি আর কি, এবার এটা আমাদের চলবে আর কি। ডেবরায় সেখানে নেতার বিরুদ্ধে সবুজ ধ্বংসের অভিযোগ, সরকারি গাছ কেটে সাফ করে দিচ্ছেন নেতা, এমনটাই অভিযোগ পঞ্চায়েত সদস্য। আর ধামতোর উত্তরের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ, ভিডিওকে অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে দিগ্বিজয় মাহালি রয়েছে। দিগ্বিজয়, এই যে অভিযোগ তো জানানো হলো, কি পদক্ষেপ নেওয়া হলো এই নেতার বিরুদ্ধে? দেখো তমশ্রী, এ বিষয়ে ডেবরা ব্লকের যিনি ভিডিও রয়েছেন প্রিয়ব্রত রাড়ি, তিনি জানিয়েছেন যে এই বিষয়টি তিনি খতিয়ে দেখবেন, কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ হয়েছে, পুরো বিষয়টাই কিন্তু তিনি তদন্ত করবেন। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের উত্তর ধামতোর বুথে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য পান্নালাল ভূঁইয়া ওরফে বুবাই ভূঁইয়ার বিরুদ্ধে গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ করেছে খোদ বিজেপির পঞ্চায়েত সদস্য গোপাল রাও। তিনি বিডিওকে এবং ফরেস্ট ডিপার্টমেন্টে লিখিত অভিযোগ জানিয়েছেন যে প্রকাশ্যে সরকারি গাছ কেটে বিক্রি করেছে পঞ্চায়েত সদস্য। যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই পঞ্চায়েত সদস্য কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন বিজেপি চক্রান্ত করে বদনাম করার জন্য এই ঘটনা ঘটাচ্ছে, কারণ ওই এলাকায় প্রতি বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু যে সমস্ত গাছ নষ্ট হয়ে যায় সেগুলো রান্নার কাজে লাগে বলেই তিনি জানিয়েছেন। অর্থাৎ তিনি অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু পুরো বিষয়টি তদন্ত করা হবে বলে ভিডিও জানিয়েছেন। বেশ, এতে গেল পশ্চিম মেদিনীপুরের ছবি। এবার ভাতারের ছবিটা দেখাই, সেখানেও দেদার গাছ কাটার অভিযোগ। বলগোনা গ্রাম পঞ্চায়েতে সেখানে দেদার গাছ কেটে বিক্রির অভিযোগ রয়েছে। এলাকায় বলগোনা গ্রাম পঞ্চায়েত এলাকায় সবুজ নিধন, বন দফতর পঞ্চায়েতের অনুমতি ছাড়াই চলছে গাছ কাটা। সরাসরি চলে যাব, শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, এই যে পঞ্চায়েত বলছে তারা জানেন না, বন দফতর বলছে তারা জানেন না, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? এইভাবে কারা দেদার গাছ কেটে সাফ করছে? দেখো, ঝড়ে গাছ পড়ে গেছে এই অজুহাত দেখিয়ে দেদার গাছ কাটা চলছিল। একেবারে 2-3টে গাছ যদি ঝড়ে পড়ে থাকে তো 45টা গাছ কেটে ফেলা হয়েছিল ঝড়ে পড়ে গেছে এই নাম দিয়ে। অথচ সেসব গাছ একেবারেই সুস্থ সবল রাস্তার দুধারে লাগানো ছিল, সেই সব গাছ কেটে ফেলা হচ্ছিল। এবং যেটা অভিযোগ যে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা প্রণব তার নেতৃত্বেই, এই প্রণব পাঁজার নেতৃত্বেই এই গাছ কাটা চলছিল। যদিও প্রণববাবু এই অভিযোগ অস্বীকার করেছেন, তবে পঞ্চায়েতের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে তাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। আমরা বন দপ্তরে খোঁজ নিয়েছিলাম, বন দপ্তরও চাইছে তাদের কাছ থেকে কোনো রকম অনুমোদন নেওয়া হয়নি। এই যে গাছগুলি আছে এগুলো পূর্ণবয়স্ক হলে স্বয়ম্বর গোষ্ঠীর 75% এবং 25% এই গাছ বিক্রি করে পাওয়ার কথা, কিন্তু তাদেরকে সম্পূর্ণভাবে তাদের কিছু না জানিয়ে এইভাবেই গাছ সাফ করে দেওয়া হচ্ছিল। অশোক রায় 70 বছরের বৃদ্ধ কি করলেন জানেন? সাইকেলে চেপে সচেতনতার বার্তা দিলেন। কেন দিলেন?
কারণ জঙ্গল বাঁচাতে সাইকেলে চেপেই সচেতনতার বার্তা অশোক রায়ের। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, মূলত কি বলছেন অশোক রায়, কেন তার এই যে সাইকেলে চেপে বার্তা? মূলত অশোক রায় একেবারেই পরিবেশ বাঁচানোর বার্তা নিয়েই কিন্তু একেবারেই জঙ্গল এলাকা, একেবারে যে জঙ্গলমহল এলাকা, সেই এলাকায় ঘুরে বেড়ান সাইকেল নিয়ে। কারণ তিনি একেবারেই পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে যাচ্ছেন সমাজের কাছে, এবং শুধু জঙ্গলের যে সমস্ত এলাকাগুলি, সেই এলাকার বন্য প্রাণীদের জন্য কিন্তু তিনি ভাবছেন, পশু পাখিদের জন্য তিনি ভাবছেন। তিনি নিজে প্রায় 5,000-এর বেশি গাছ লাগিয়েছেন, যাতে পশু পাখি তারা যেন খাবার পায়, খাবার যোগান পান। এই বার্তা নিয়েই কিন্তু জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ান এই অশোক রায়। সকাল হলেই তার কাজ বিভিন্ন এলাকায়, জঙ্গল এলাকায় ঘুরে বেড়ানো, শুধুমাত্র একটাই লক্ষ্য, যে সচেতনতার বার্তা এবং জঙ্গল বাঁচাতে তার এই উদ্যোগ। দিনহাটায় সেখানে জলের সমস্যা, রিজার্ভারের কাজ বন্ধ থাকায় সেখানে জলের সমস্যার এই সমস্যা 1-2 দিনের নয়, 1 বছরের সমস্যা। সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, 1 বছর ধরে একটা এলাকা এই সমস্যার মধ্যে রয়েছে, কবে সমস্যার সমাধান হবে, কি বলছে পিএইচই? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, দিনহাটা 1 ব্লকের কুচিনি গ্রামে এই জল প্রকল্পের কাজ শুরু হয়েছিল বছর 2 আগে। 1 বছর কাজ চলার পর প্রায় 80% কাজ হয়ে গিয়েছে। গ্রামের বাড়ি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাইপ খোঁড়ার কাজ হয়েছে, সবই হয়েছে। কিন্তু এই যে রিজার্ভার, সেই রিজার্ভারের কাজই বন্ধ হয়ে রয়েছে গত 1 বছর ধরে। ফলে সেই বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজ শুরু হয়নি, এবং বাসিন্দাদের অগভীর নলকূপের জল পান করতে হচ্ছে, নতুবা দূর থেকে জল আনতে হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান যেটা জানিয়েছেন, যে গোটা বিষয়টি নিয়ে পিএইচির সঙ্গে কথা বলা হয়েছে, এবং পিএইচই জানানো হয়েছে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে দ্রুত নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওই কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়। তমশ্রী, বেশ। বাঁকুড়া থেকে নজর রাখবো, পড়ে পড়ে নষ্ট হচ্ছে বর্জ্য পরিশোধন প্রকল্প। বাঁকুড়ার ছবি দেখছেন, যেখানে এখনো পর্যন্ত চালু হয়নি 58 লক্ষ টাকায় প্লান্ট তৈরি হয়েছে বাঁকুড়ার দামোদরপুরে ট্রিটমেন্ট প্লান্ট, কিন্তু সেই ট্রিটমেন্ট প্লান্ট আজও তৈরি হয়নি, আজও চালু হয়নি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো তার সঙ্গে। প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, কোথায় সমস্যা, কেন এখনো পর্যন্ত চালু করা সম্ভব হয়নি? দেখো, জেলা পরিষদের যে 2023-24 অর্থবর্ষে এই 58 লক্ষ টাকার যে ফেকাল ফ্ল্যাগ ট্রিটমেন্ট প্ল্যান, মূলত কঠিন ও অর্ধ কঠিন বস্তুকে জৈব সার তৈরি করে কৃষকদেরকে দেওয়া হবে এবং সেইতে উপকৃত হবে এলাকার কৃষকরা। সেই প্ল্যান তৈরি হয়ে গেলেও চালু হয়নি, 1 বছর হয়ে গেল, এবং সেই এলাকাতেই অ্যান্টি সোশ্যালদের আড্ডা, প্রতিদিনই মদ্যপদের আসর বসতে রাত্রে, এবং মানুষজন চাইছেন এই প্ল্যান যদি তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে চালু করে দেওয়া, কিন্তু চালু হয়নি। কারণ জেলা পরিষদের যে টাকার বরাদ্দ হয়েছিল 58 লক্ষ টাকায়, সেই প্ল্যান তৈরি হলেও কিন্তু সীমানা প্রাচীর সহ লাইটের ব্যবস্থা করা হয়নি। সেই কারণেই আরও 40,000 টাকা 40 লক্ষ টাকা ব্যবস্থা করে ডিপিআর করা হয়েছে। কিন্তু এতদিন কেন পরে এই ডিপিআর পাঠানো হলো, সেটা নিয়েই প্রশ্ন উঠছে। অন্যদিকে বিরোধীরা দাবি করছেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের টাকা পকেটে ভরে দেওয়ার জন্যই এই ধরনের প্ল্যান, এতে কৃষকদের কোনো লাভ হবে না, এই ধরনের প্ল্যান এভাবেই পড়ে থাকবে, যেখানে টাকা ঢোকা সেখানে ঢুকে গেছে। স্থানীয় মানুষজন চাইছেন এই প্ল্যান তৈরি হওয়ার পর যে উপকৃত হওয়ার কথা কৃষকদের, সেই উপকৃত কেন তারা হতে পারলেন না, আর কেন এই এলাকায় প্ল্যান করে অন্ধকারে রেখে দেওয়া হলো, তাতে কিন্তু অন্যদিকে সমাজ বিরোধীদের আড্ডা বাড়ছে। অন্যদিকে জেলা পরিষদের দাবি অবিলম্বে এই প্ল্যান তৈরি করা হবে এবং মানুষের উপকারে লাগবে। তমস্বী, বেশ প্রিয়ব্রত। আচ্ছা, আজকে তারিখ কত বলুন তো? ক্যালেন্ডার বলছে আজকে তারিখ হলো 24শে মার্চ 2025, কিন্তু আপনারা ভাবছেন নিশ্চয়ই দুয়ারে রিপোর্টারে হঠাৎ করে কেন আমি তারিখের কথা বলছি। বেকারির কারখানায় গিয়ে তাজ্জব ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। কেন তাজ্জব, দেখুন প্রথমে। যে নিউ প্যারিস বেকারি জলপাইগুড়ি, আজ 24শে মার্চ, প্রথমেই আপনাদের বলেছিলাম, কিন্তু দেখুন অলরেডি 25 তারিখের ডেট দিয়ে তৈরি হয়ে গেছে কেক পাউরুটি।
আর সেখানেই প্যাকেটে তারিখ লেখা নিয়ে রীতিমতো ধমক দিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। তারা হানা দিলেন সেই বেকারির কারখানায় গিয়ে তাজ্জব তারা। ওরা তো আপনার এমপ্লয়ি, ওরা মাইনে করা জাস্ট কর্মচারী, ওদেরকে যা বলবেন ওরা তাই শুনবে। আইনত দণ্ডনীয় অপরাধ, আপনাকে এমনি চাপ দিলেই ওটা তো পড়ে যায়, দায়িত্বের মতো হয়ে যাবে। এইভাবে প্রিন্ট করে রাখছেন, এত আগে যেমন কোনো ছুট বলবি। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে। শান্তনু, আজ ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা হানা দিয়েছিলেন বলে আমরা খবর দেখাচ্ছি আমাদের দর্শকরা, সামনে এলো সত্যিটা। নিশ্চয়ই অনেক দিন ধরেই চলছিল, কিন্তু কি ব্যবস্থা নেওয়া হলো, কি পানিশমেন্ট এই অপরাধের? দেখো, দুজনের বিরুদ্ধে কিন্তু আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। কারণ বিষয়টি নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল, বিশেষ করে ক্রেতারা নজরে আনছিল ক্রেতা সুরক্ষা দপ্তরে, যে পাউরুটির ক্ষেত্রে, বিশেষ করে পাউরুটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যেদিনকার তার উৎপাদনের তারিখ, তার আগেই কিন্তু তারিখ নির্ধারণ হয়ে যাচ্ছে। অর্থাৎ উৎপাদন হচ্ছে আজকে এবং আগামীকালকে তারিখ বসানো হচ্ছে। এরকম একটা নানা অভিযোগ আসার পর তা চাক্ষুষ দেখার জন্যই কিন্তু আজকে অতর্কিত বেশ কয়েকটি বেকারিতে অভিযান চালান ক্রেতা সুরক্ষা এবং খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা, এবং তারা গিয়ে দেখতে পারেন তাদের কাছে যে অভিযোগ এসেছিল সত্যি তাই হচ্ছে। কারণ যে উৎপাদিত, যেখানে স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি করার কথা, পাউরুটি তৈরি করার কথা, যেটা আজকে তৈরি হয়ে যাচ্ছে, তার ডেট নির্ধারণ করা হচ্ছে আগামীকালকের। অর্থাৎ একদিন আগেই কিন্তু সেই খাবারের গায়ে তারিখ বসিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে ক্রেতা যখন পরে এক্সপায়ারির দিকে যাবেন, সেই খাবারটা কিন্তু নষ্ট হয়ে গেল, ক্রেতার স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু হানিকারক হয়ে যেতে পারে। কারণ ক্রেতা জানবেন যে তার খাবার আজকে তৈরি হয়েছে, এত তারিখ পর্যন্ত চলবে, কিন্তু একদিন এগিয়ে দিলে পরে দেখা যেতে পারে যে যেই খাবারটা এক্সপায়ার করবে তা একদিন আগেই এক্সপায়ার করে যাওয়ার কথা। অর্থাৎ ক্রেতা খাবার পর সেক্ষেত্রে আরো বেশি মুনাফার জন্য দিনের পর দিন এইভাবেই এই কাজ চালাচ্ছিল এই বেকারি। এখন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে, অবশ্যই আমাদের নজর থাকবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামের নির্দেশে এই ইন্সপেকশন গুলো হচ্ছে। আমরা ফার্স্ট ভিজিটে বা এর আগের ভিজিটে যেগুলো দেখেছিলাম সেগুলো এখনো ওরা সেগুলো রেকটিফাই করে। বাজে জিনিস হচ্ছে যেটা বেকিং এর সময় যে ট্রেতে যে পেপার দেওয়া হয়, হোয়াইট অয়েল পেপার দেওয়ার কথা, যে কোনো সাদা কাগজ পেপার দেওয়ার কথা, সেটা ওরা নিউজ পেপার ইউজ করছে। এটা জনগণের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটা আমরা লাস্ট ওয়ার্নিং দিয়েছি এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় ফুড সেফটি সেকশন থেকে। ডেটের ব্যাপারে এদের প্রবলেম আছে, ডেটের একদিন এগিয়ে লিখছে, আজকে সেটা আমরা ওয়ার্নিং দিয়েছি, আমরা স্যাম্পল নিয়েছি। 30 এপ্রিল উদ্বোধন হবে দীঘা জগন্নাথ মন্দিরের। শেষ মুহূর্তের জোর প্রস্তুতি মন্দির চত্বরে। তবে আপনাদের জানিয়ে রাখি, জগন্নাথ মন্দিরের গেট তৈরি করা হচ্ছে, আর সেই গেট তৈরির জন্য বন্ধ রাস্তা, দীঘা স্টেশন থেকে হাসপাতালের যে রাস্তা, সেই রাস্তা বন্ধ করা হয়েছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে পঙ্কজ রয়েছে। পঙ্কজ, তাহলে কোন পথে যাতায়াত করা যাবে এবং কতদিন এই রাস্তা বন্ধ থাকবে? দেখো তমশ্রী, তোমাকে প্রথমত জানাই, যেখানে সামনে আর 30 এপ্রিল যেখানে জগন্নাথ দ্বারের উদ্বোধন হবে জগন্নাথ ধামের, সেই উদ্বোধনের আগে তুমি জানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সৌন্দর্যায়নের জন্য যে চৈতন্য দ্বার, যেখানে চৈতন্য দ্বারের কথা বলেছিলেন, সেই প্রবেশদ্বারে ঢোকার পথেই কিন্তু চৈতন্য দ্বারের গেট তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আজকে, অর্থাৎ আজকে 24 তারিখ, 24শে মার্চ থেকে একেবারে 13 এপ্রিল পর্যন্ত যে 116B জাতীয় সড়ক রয়েছে ওল্ড দীঘা থেকে একেবারে স্টেশন পর্যন্ত, সেই রাস্তা কিন্তু বন্ধ থাকবে এই 20 দিন। এমনটাই কিন্তু ঘোষণা করছেন, নোটিশ করে এবং মাইকিং করে প্রচার করছেন জেলা প্রশাসন। সেক্ষেত্রে যেখানে পর্যটকদের জন্য, যেখানে পর্যটকরা যাবেন, যেখানে নিউ দীঘা যাবেন, বাইপাস হয়ে তারা কিন্তু নিউ দীঘা যেতে পারবেন, এবং ওল্ড দীঘাতে যেতে হলে এই বাইপাস হয়ে যে মন্দিরের লাগোয়া যেখানে রাস্তা রয়েছে সেই রাস্তা পর্যন্ত যেতে পারবে। কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে বড় বড় গাড়ির ক্ষেত্রে কিন্তু একেবারে কিন্তু বাইপাস হয়ে যেতে হবে, পুরো একেবারে নিউ দীঘা যেতে হলে। এই নিয়ে কিন্তু পর্যটকদের কিছু ভঙ্গ হতে পারলে হলেও একটু অসুবিধা হলেও কিন্তু একটা ভালো কাজ হচ্ছে, এবং আর কয়েকদিনের মধ্যে উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরে, তার জন্য গেট তৈরি হচ্ছে, সেই জন্য রাস্তা বন্ধ থাকবে 20 দিন। বালুরঘাটবাসী নিশ্চয়ই খুব খুশি হয়েছেন আজ যে খবর এখন দেখাবো। রাস্তা সাফাই হচ্ছে, আর সেই রাস্তা সাফাইয়ে মেশিন, অটোমেটিক রোড সুইপার মেশিন, আর সেই মেশিনের উদ্বোধন করা হলো আজ বালুরঘাটে। সরাসরি চলে যাব, প্রতিনিধি অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপ সান্যালের সঙ্গে কথা বলবো। অনুপ, এটা তো সাধারণ মানুষের উন্নয়নের কথা মাথায় রেখেই পুরসভার এই উদ্যোগ, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? একদমই দেখো, সাধারণ মানুষ যে নাগরিক পরিষেবা, সেই নাগরিক পরিষেবা দেওয়ার লক্ষ্যেই কিন্তু বালুরঘাট পৌরসভার এই উদ্যোগ।
যে প্রায় 90 লক্ষ টাকা ব্যয়ে এই অত্যাধুনিক অটোমেটিক রোড সুইপার মেশিন তা নিয়ে আসা হয়েছে বালুরঘাট শহরে, যার মাধ্যম দিয়ে শহরের রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন যাতে রাখা যায় সেই উদ্যোগে কিন্তু তারা নিয়েছে। শহরবাসী কিন্তু এতে বেজায় খুশি, কারণ শহরবাসীর একটাই দাবি যে শহরটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। গ্রিন সিটি এবং ক্লিন সিটির মাধ্যমে এই উদ্যোগ কিন্তু নিয়েছে বলে জানা গেছে। পৌরসভার চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে তাদের শহরকে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মানুষকে সাধারণ যে শহরবাসী তাদেরকে পরিষেবা প্রদান করা, সেটাই কিন্তু তাদের মূল লক্ষ্য, এবং সেই লক্ষ্য দিকে তারা এক ধাপ এগিয়ে গেল বলে তারা কিন্তু মনে করছে। দুয়ারে রিপোর্টারে সবশেষে আপনাদের একটা ভালো ছবি দেখাবো। প্রথমে ছবিটা দেখুন। কালচিনিতে 3 চিতাবাঘ শাবকের জন্ম। ভাটপাড়া চা বাগানে 3 চিতার শাবকের জন্ম এবং শাবকদের সঙ্গে মানা থাকায় চাঞ্চল্য একটু রয়েছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রাজকুমার রয়েছে, কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, 3 চিতা শাবক তারা কেমন আছে আর কি জানা যাচ্ছে বন দপ্তর সূত্রে? অন্যদিকে মা চিতাবাঘ নেই কেন? অবশ্যই দেখো, এই মুহূর্তে দর্শকদের জন্য একটা ভালো খবর দিয়ে রাখি যে এই 3 চিতা শাবকের মধ্যে দুপুর বেলায় কিন্তু 2টো চিতার শাবককে মা রেস্কিউ করে উদ্ধার করে নিয়ে গেছে। আরেকটি চিতার শাবককে দুপুর পর্যন্ত উদ্ধার হয়নি এবং বিকেল সন্ধ্যা পর্যন্ত সেটিকে মা নিয়ে যায়নি, যেটা জানিয়েছে বন দপ্তর। তবে সন্ধ্যার পরে এই অন্ধকারে আধারের কারণে কিন্তু তাকে নিয়ে যাবে বলেই কিন্তু আশা করছে বন দপ্তরের কর্মীরা। তার কারণ হচ্ছে চা বাগানের নালাতেই এই 3 চিতা শাবকের জন্ম হয়েছে এবং মা যাতে এই দুধের চিতা শাবকগুলোকে নিয়ে যেতে পারে সেই কারণে গোটা এলাকা ফাঁকা করে কিন্তু বন দপ্তর পাহারা দিয়েছে এবং দুপুরের মধ্যে 2টো চিতা শাবককে মা চিতাবাঘ নিয়েও গেছে। আরেকটি চিতাবাঘকে এই রাতের বেলাতে নিয়ে যাবে বলে আশা করছে বন দপ্তর এবং পরিস্থিতির দিকে নজর রাখছে বন দপ্তরের কর্মীরা। কিন্তু যেটা জানা গেছে যে সেটা হচ্ছে যে বাবা চিতাবাঘ কিন্তু যে এই সদ্যজাত চিতাবাঘকে জন্মের পর খেয়ে ফেলে, সেই কারণে বাবা চিতাবাঘের হাত থেকে বাঁচানোর জন্য মা চিতাবাঘরা সাধারণত জঙ্গল থেকে দূরে গিয়ে চা বাগান বা ঝোপে গিয়ে তারা শাবকের জন্ম দেয়। এই ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। তমশ্রী। বেশ রাজকুমার।